পুজোর সময় কি সত্যি সত্যি করা যায় ঠাকুর? তখন হয়ই না, তখন করা ভীষণ মুশকিল। অ্যাকচুয়াল পুজোর সময় তুমি শুটিং যদি করতে চাও, যেটা আমি 36-এ করেছিলাম, কারণ ওখানে একটা ঠাকুর অর্ডার দেওয়ার কোনো দরকার ছিল না, অত ঠাকুর ভাসান যাচ্ছে, তার মধ্যে আমরা শুটিং করে নিয়েছি। কিন্তু এখানে আমার অতক্ষণ ধরে রাখতে হবে, তো পুজোর সময় করলে অ্যাকচুয়াল পুজোগুলো করতে হবে, তো সব শুটিং করা যায় না ওইভাবে। যেটা সমীর বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর বলেছিলেন যে আমরা ঠাকুরকে, দুর্গা ঠাকুরকে শক্তির প্রতীক বলে তার হাতে দশপ্রহরণ দিয়েছি, অথচ মেয়েদের হাত থেকে সব শক্তি কেড়ে নিচ্ছি। ওপেন টি বায়োস্কোপ চিত্রনাট্য শোনার পর সুজিতদার প্রথম প্রশ্ন ছিল যে পুজো সিকোয়েন্সটা কি করবে। তা আমি বলেছিলাম পুজোতেই শুটিং করব। তো তাতে খুবই হেসেছিল, তার কারণ পুজোতে শুটিং করাটা মনে হয়েছিল যে একটা নতুন পরিচালকের ক্ষেত্রে খুবই একটা অসম্ভব কাজ। তো আমার প্রোডাকশন ম্যানেজার ছিল দীনেশ। তো দীনেশ বহু যুদ্ধের পোড় খাওয়া সেনাপতি, পরিণীতা থেকে শুরু করে আর অনেক বড় বড় ছবি সে সামলেছে, ফলে সুজিতদা তাকে দিয়েছিল আমাকে সামলানোর জন্য, নবীন পরিচালককে। দীনেশের পাড়ার একটা পুজো ছিল, ও বললো ওখানে গেলে নাকি সমস্ত কিছু পাওয়া যাবে, অর্থাৎ স্ক্রিপ্টে যেরকম আছে ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানো থেকে শুরু করে নাগরদোলা থেকে শুরু করে সমস্ত কিছু নাকি ওই দুর্গাপুজোর প্যান্ডেলও পাওয়া যাবে, আবার একই সঙ্গে বাকি স্টলগুলো পাওয়া যাবে। তা আমার একটা বড় রিকোয়ারমেন্ট ছিল পুজোটা যেন খুব বড় না হয়, তার কারণ এটা একটা ছোট পাড়ার গল্প, ফলে পুজোটাও হতে হবে খুব মানে মাঝারি মানের, এমন নয় যে একটা খুব ওভার দ্য টপ টাইপের একটা পুজোকে দেখাতে চাই না আমি আর কি সিনেমাতে। দীনেশ বললো সমস্ত একদম তুই যা চাইছিস তাই, চিন্তা করিস না। আর না কবে শ্যুট করব, সব থেকে ভিড় কবে থাকবে? বললো সপ্তমীর রাতে সব থেকে বেশি ভিড় হয়। তা বললাম যে তাহলে ওই দিনই শুটিং করবো। হ্যাঁ, তো ফলে আমার মূল উদ্দেশ্য ছিল যে যাতে ভিড়টা তুলতে পারি, মেলার ওই মজাটা তুলতে পারি, আর ওই যে ফোয়ারা এবং তার দলবলের যে বন্ধুত্ব সেটা যে গড়ে উঠছে ওই পুজোর মধ্যে, এবং তার একই সঙ্গে ওই ফোয়ারার যে বন্ধু তার সাথে চরণের সাথে সুরাঙ্গনার যে প্রেমের একটা ইকুয়েশন সেটাকে একটু বোঝানো, এই সমস্ত কিছু কিন্তু তোলার কথা ছিল একটা মন্টাজের মধ্যে। আমি গিয়ে একবার দেখে এলাম, মাঝখানে রেকি করে এলাম যে পাড়ার পুজো কিরাম হবে। তো গিয়ে দেখলাম যেরাম বলছেও সেরামই সুন্দর একটা পার্ক, তার মধ্যে পুজো। এবার শুটিং এর দিন গেলাম, শুটিং এর দিন আমার ছবির ক্যামেরা করেছিল গোপী ভগত, তো তারা আবার একটা অন্য শুটিং করছিল, সেখান থেকে রাতে এসে পৌঁছলো। আমার আইডিয়া ছিল যে আমি গিয়ে চট করে শুটিং শুরু করে ফেলতে পারবো। তো তারপর দেখলাম অনেক রকমের বিপত্তি হলো, তক্ষুনি শুটিং শুরু করার কোনো ব্যাপারই নেই। আর ঘটনাচক্রে সেটা হচ্ছে ওপেন টি বায়োস্কোপের প্রথম শুটিং এর দিন, অর্থাৎ আমি ক্যামেরা নিয়ে পরিচালক হিসেবে প্রথম মাঠে নামছি, আক্ষরিক অর্থেই মাঠে নামছি, তার কারণ ওটা একটা মাটি ছিল। এবারে প্রথমত মেকআপ দেখলাম, প্রচন্ড সময় লাগলো। মেকআপ করতে করতে আমি যখন পুজোতে গিয়ে পৌঁছেছি তখন বাজে রাত্রির 8টা সাড়ে 8টা, সবাই রেডি হতে হতে হয়ে গেল প্রায় 11টা। যখন 11টা বাজে তখন আমার মাথাটা খারাপ হওয়ার উপক্রম, আমি দেখলাম যে ভিড়টা ছিল আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে। তো আমি দীনেশকে বললাম, দীনেশে তো লোকজন সবাই চলে যাচ্ছে, কি করে শুটিং করব? তো দীনেশ বললো এটা তো মানে সত্যিকারের একটা ভিড়, এদের আমি কি করে আটকাবো, এরা তো আর কেউ শুটিং এর এক্সট্রা না। তাহলে আমি শুটিংটা করবো কি করে? তো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, অর্ধেক আলো মালো নিভিয়ে দিচ্ছে। ফলে যখন শুটিং শুরু হলো তখন কিন্তু ওই পুজোর জায়গাটা অত্যন্ত বিবর্ণ, প্রায় কিছুই লোকজন দেখা যাচ্ছে না। এবং তার মধ্যে আরও বিপত্তি হচ্ছে যে আমার যে নতুন মানে ছেলেমেয়েরা যারা অ্যাক্টিং করছে তারাও তখন অতটা ঠিক সরগড় নয়, আমি নিজে যথেষ্ট টেনশনে। ফলে পুজোর শুটিং নিয়ে আমার তখন মাথা খারাপ হওয়ার উপক্রম। শটটা শুরু হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে গণেশ দুধ খাচ্ছে, যেহেতু সেটা ঠিক পুজোর আগে ঘটেছিল, সেটা একটা চন্দননগরের যেরকম আলো হয় সেইভাবে একটা আলোর কাঠামো বানানো হয়েছিল, সেখান থেকে শটটা শুরু হবে, হয়ে তারপর প্রতিমার ওখানে যাবে। তো গোপী ভগত আমার ক্যামেরাম্যান, সে সাধ্যমতো চেষ্টা করলো, কিন্তু শুটিংটা মোটেই খুব একটা জমলো না। আমি যেভাবে ভাবছিলাম সেভাবে কোনো কিছুই ঘটছিল না। বিশেষ করে যেরকম ওই বেলুনে যে মানে বেলুন, এই বন্দুক দিয়ে যে বেলুন ফাটানো, সেই শট খুব ভালো মতন হলো না। আর দেখতে খুব বিবর্ণ লাগছিল। কেন বুঝতে পারছিলাম না, যে গোটা পুজোটা যখন আমি দেখাচ্ছি তখন মনে হচ্ছে যে কিরকম একটা লাগছে, আমার স্বপ্নের যে ভিশন বা নিজে ভেবেছিলাম যে ব্যাপারটা, সেটার সাথে একেবারেই খাপ খাচ্ছে না।
অনেক পরে যখন মানে ওই পুজোর শুটিংটা শেষ হলো, কোনোভাবে আর কি শেষ করতে পারলাম। তো শেষ করতে পারার পর আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিল। তো আমার মনে হয়েছিল যে আমার দ্বারা বোধহয় সিনেমা তৈরি করা একেবারেই হবে না, তার কারণ আমি যেটা স্ক্রিপ্ট লেখার সময় ভেবেছি আমি সেটা তুলতে পারিনি। ফলে তারপর আমি ফিরে আমার মনে হচ্ছে ওই রাত্রিটার ঘুম হয়নি, অসম্ভব মন খারাপ নিয়ে দাঁড়িয়েছিলাম। পুজোর শুটিং শেষ হওয়ার পর প্রায় 1 মাস বাদে আমার মূল ছবি শুটিং শুরু হয়। তখন আমি একটু ধাতস্থ, চেষ্টা করেছিলাম যাতে ঠিকভাবে আমার ইমেজ যেগুলোকে তৈরি করার সেটা করতে পারি। কিন্তু পুজো শুটিংয়ের অভিজ্ঞতা যার জন্য আমার কাছে এখনও যে একটা বিরাট আনন্দের তা না, বরং ভয়ের। ওই প্রথম ক্যামেরা নিয়ে মাঠে নেমে মনে হয়েছিল যে এই কাজ বোধহয় আমার দ্বারা সম্ভব নয়। আসলে হারবার্ট চলচ্চিত্রে একটি খুব গুরুত্বপূর্ণ দৃশ্য, সেটা দুর্গাপুজোর সময়ে মানে উপন্যাসও তাই ছিল এবং চলচ্চিত্রতেও সেটি সেইভাবেই এসেছে দুর্গাপুজোর দিনে। কিন্তু যে সময় আমরা শুটিং করি সেই সময় তো দুর্গাপুজো থাকে না, বলে তো আমাদের দুর্গাপুজো একটা আমাদের মতো করে তৈরি করে দিতে হয়। শুধু দুর্গাপুজো নয়, তারপরে একটা কাদামাটি খেলার একটা বড় অংশ ছিল আমার চলচ্চিত্রে। এই কাদামাটির অংশটা যদিও আমার শৈশবের স্মৃতি থেকে আমার বাড়িতে, হাওড়ার বাড়িতে দুর্গাপুজো হয়ে থাকে, কিন্তু দুর্গাপুজোর যে সন্ধ্যায় খুড়ো রবিকে পাড়ার ছেলেরা এসে একটা হুমকি দিয়ে দেয়, সে একটা প্রেমপত্র লিখেছিল সেই পাড়ার সেই মেয়ের জয়ার প্রতি, এবং তাকে একটা খুব বিচ্ছিন্নভাবে অপমান করে। সেই অপমানের সাক্ষী একমাত্র হারবার্ট থাকে, এবং হারবার্ট তাকে বারণ করে যে যাসটা, তখন সন্ধ্যা আরতি চলছে, বেশ শব্দ করে ঢাক চৌর বাজছে, সন্ধ্যা আরতি চলছে, সবাই খুব আনন্দে মেতে আছে, ধনুচিন নাচছে। ঠিক এই সময় যখন মাতৃবন্দনার এরম একটা সঘন সাংস্কৃতিক পরিসরে তার পাশেই গলিতে একটা প্রচণ্ড ভায়োলেন্ট একটা অদ্ভুত অত্যাচার হচ্ছে, মানে ছেলেটিকে যেগুলো অপমান করে আর একটি পাড়ার, এই যে ভায়োলেন্সটা পাশাপাশি রয়েছে দুর্গাপুজোর পাশে, ঠিক যেখানটা প্রচণ্ড আলোকিত তার পাশেই গলিতে খুড়ো রবিকে 6 জন ছেলে মিলে চড় মারে, অপমান করে, এবং সেই খুড়ো রবি পরের দিন আত্মহত্যা করে। এবং এই আত্মহত্যার একটা বিশাল বড় অভিঘাত হারবার্টের জীবনে পড়ে। হারবার্ট তারপর থেকেই তার জীবন যাপন পাল্টে ফেলে, এবং ওর যে ভূত পিশাচ এবং সমস্তটাই এই পারলৌকিক যে একটি নতুন একটা মনন তৈরি, একটা উৎসাহ তৈরি হয়, সেই উৎসাহটা কিন্তু খুড়ো রবির মৃত্যু। খুড়োর মৃত্যুটা যখন দেখে, খুড়ো রবি সেই জলে ভাসছে ভিতরে, দৌড়ে গিয়ে কাদামাটি খেলা থেকে ডেকে নিয়ে যায়। ওইটার পরে ওই খুড়ো রবির সঙ্গে একটা খুলি নিয়ে একটা দৌড় ছিল, খুলি ওরা পেয়েছিল পুরনো ঘর থেকে, যে ঘরটি পরে আবার হারবার্টের ঘরই হয়। সেই খুলিটা ওর গঙ্গার জলে নিক্ষেপ করে, বিসর্জন দেয়, এবং তারপরে ও ওই আস্তে আস্তে পারলৌকিক দিকে ভূত প্রেত পিশাচ এই নিয়ে উৎসাহ তৈরি। তবে তো ওই অংশটি আমি প্রথমে ভেবেছিলাম ওই দুর্গাপুজো তৈরি করার একটা সৃষ্টি করার একটা খরচ চলচ্চিত্র, প্রতিমা আলাদা করে বানাতে হয়, পুরো সব সাজসজ্জা করতে হয়, ওই ঢাক ঢোল সব তৈরি করতে হয়। কিন্তু ওই দৃশ্যটা এত জরুরি ছিল চলচ্চিত্রের পক্ষে যে ওটা প্রথমে হয়তো এরকম আলোচনা প্রযোজকের তরফে ছিল, ওটাকে বাদ দেওয়া যায়, আমরা ওইটা বাদ দেওয়া যাবে না, কারণ ওটা টার্নিং পয়েন্ট ইন দ্য ফিল্ম, খুবই ইম্পর্টেন্ট। ফলে সেই দুর্গাপুজো দৃশ্যটা তৈরি করা হয় হারবার্টে, এবং ছবিটা দেখেছেন তারা জানেন অভিঘাত। 2005 সালে আমি একটা ছবি করি, সে ছবিটির নাম দেবী পক্ষ। এই দুর্গাপূজা এবং আমার কাহিনী যেহেতু দুর্গাপূজাকে সম্পৃক্ত করে, তাই আমরা শুটিংটা পুজোর সময় পুজো সংক্রান্ত শুটিংগুলো করব বলে প্ল্যান করি। যেমন কুমারটুলি থেকে দুর্গা আসছে আর এই মেয়েটি গাড়িতে যাচ্ছে, এটার ইন্টার কাট করার জন্যে অবশ্যই কুমারটুলি থেকে দুর্গা ঠাকুর আসার বেশ কিছু শট। সবচেয়ে বড় কথা, একটা বারোয়ারি পুজো যারা আমাদের সহযোগিতা করবে, শুধু বারোয়ারি পুজো হলে হবে না, এটা একটা মফস্বলের গ্রামীণ পুজো হতে হবে, এবং তারা রাজি হতে হবে যে দুর্গাপূজার প্যান্ডেল আগে শেষ করবে, দুর্গা প্রতিমা আগে আসবে, এই ধরনের সহযোগিতা যাতে তারা করে।
এবং এই দুর্গাপূজাকে আমরা, ওরা ষষ্ঠী থেকে শুরু করে, কিন্তু আমরা তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীতেই দুর্গাপূজার অনেক আয়োজন করি এবং সেই আয়োজন তারা সুষ্ঠুভাবে সহযোগিতা করে আমাদের সঙ্গে করে। সুতরাং মূলত মানুষের সহযোগিতা 2005 সালে ওই অঞ্চলে, এটা এই সোনারপুর সুভাষগ্রাম অঞ্চলে ছিল, তারা যেভাবে করেছে কোনো মানে বাজে অভিজ্ঞতা আমাদের হয়নি, খুবই সুমধুর, সুন্দর। এখনও তাদের অঞ্চলে আমরা যাই এবং তাদের ভালোবাসা পাই। সুতরাং সব কিছু স্মৃতিটা খুবই মধুর। আমরা সবাই মানে অনেক জায়গায় দেখি, সোশ্যাল মিডিয়াও দেখি, বন্ধুবান্ধবরাও বলে যে শালিমারের গান যতক্ষণ না বাজতে শুরু করছে মনে হয় না যেন পুজো এসছে, বা শালিমারের গান যেই বাজতে শুরু করে বুঝতে পারি যে পুজোর মানে আমাদের মহালয়ার মতোই আর কি এক ধরনের একটা আগমনী সূচনা হয়। তো এইটা বলতে গিয়ে একটা বিষয় যেটা বলা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে যে এই ভাবনাটার মূল কাণ্ডারি ছিল কিন্তু বিনায়ক সরকার, অর্থাৎ যে বিজ্ঞাপন সংস্থা, সেই সংস্থার যিনি দেখাশোনা করতেন, এখনো করেন। বিনায়ক বললো, ওকে আমরা বাপ্পা বলেই ডাকি, আমাদের বন্ধু স্থানীয় বলে, বাপ্পা বললো যে আমি একটু বাংলার যে পূজা পার্বণ ইত্যাদি আছে এগুলো নিয়ে, মানে শালিমার তো বাংলার সব ঘরে ঘরে এক অর্থে কৃষ্টির সমার্থ, তো আমরা কিভাবে সেটাকে আর কি একসঙ্গে মেলবন্ধন ঘটাতে পারি। তো এই ভাবনাটা থেকেই তারপর রঙ্গনের সঙ্গে বসা, ওর সঙ্গে একটু আলোচনা করা, সেই লেখাগুলো বার করা, তারপর দেবুর সঙ্গীত, এবং অবশ্যই আমরা সবাই জানি সেই লেখা এবং সেই সঙ্গীত একসঙ্গে কালজয়ী হয়ে গেছে। কিন্তু তারপর যখন গানটা তৈরি হলো তখন একটা বেশ প্রচুর আলোচনা হয়েছিল বাপ্পার আর আমার মধ্যে যে কী ধরনের দেখানো যেতে পারে। কারণ তখন ওই সময় আলাদা করে পুজোর বিজ্ঞাপন ঠিক খুব যে হতো তা নয়, ওই একজন শাড়ি পরছে, কেউ বাইরে যাচ্ছে, এই ধরনেরই বিজ্ঞাপন। তো আমরা ভাবলাম যদি আমরা একটু বনেদি কলকাতার যে বাড়িগুলো আছে তার প্রেক্ষাপটে পুরো জিনিসটা যদি সাজাতে পারি, খুব ঘরোয়া পারিবারিক একটা বিষয়ও থাকবে, আবার কলকাতার যে বনেদি কালচার, যে বনেদি কৃষ্টি, সেইগুলোর একটা প্রতিফলন থাকবে। সেই কারণেই ওই পুজোর বাড়ির মধ্যেই করা হয়েছিল। প্রথমটা করা হয়েছিল যেটা বললাম যে বিডল স্ট্রিটের কাছে দাঁড়বাড়িতে, আর দ্বিতীয়টা যেটা, সেটাকে আমরা শুটিংয়ের জগতের যারা তারা এইভাবে রেফার করে, এটা পাস্তুর বাড়ি, পাস্তুর ল্যাবের একটা বোধহয় অফিস আছে ওখানটায়, সেই হিসেবে ওইটা হচ্ছে কলেজ স্ট্রিটের কাছে, সেই বাড়িতে দ্বিতীয়টা করা হয়েছিল।